আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। এটা হচ্ছে আপনাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সিলেবাস এবং এই সূচিপত্র। আমরা সরাসরি সূচিপত্রে আসি। সূচিপত্রে মোট 7টা অধ্যায় আছে। ডাটাবেজ সিস্টেমের ধারণা, ডাটাবেজের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা। তারপর অধ্যায় 3 আছে ডাটা মডেল, রিলেশনাল ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর এসকিউএল এবং পিএল এসকিউএল এর বিভিন্ন অংশ, ডাটাবেজের ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা, তারপর রিলেশনাল ডাটাবেজের ডিজাইন, তারপর আসলে ব্যবহারিক সম্বন্ধে। তা আমরা তাহলে প্রথম অধ্যায় শুরু করতে যাই। অধ্যায় 1, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা প্রথমে সূচনাতে যাই। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ অর্থাৎ অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেস প্রোগ্রাম এর সংগ্রহ বা সমষ্টি। তাহলে কতগুলো ডাটা এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ করার জন্য অ্যাক্সেস প্রোগ্রাম এর সংগ্রহ হচ্ছে বা সমষ্টি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এক্ষেত্রে ডাটার সংগ্রহ বা সমষ্টিকে বলা হয় ডাটাবেস। ডাটাবেস মূলত কোনো প্রতিষ্ঠানের বা কোনো নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য ধারণ করে থাকে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা ডিবিএমএস বলে থাকি সংক্ষেপে। ডিবিএমএস এর প্রধান লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ বা এনভায়রনমেন্ট সরবরাহ করা যাতে ডাটাবেজে সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে প্রচুর পরিমাণ তথ্য জমা ও উদ্ধার কার্য সম্পন্ন করা সম্ভব। কেননা ডাটাবেসকে মূলত বৃহৎ আয়তনের ডাটা ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৈরি বা ডিজাইন করা হয়। এই কারণে আমরা ডাটাবেস ব্যবহার করে থাকি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা কি? এটা হচ্ছে সংজ্ঞা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ করে সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে তাদেরকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত অ্যাক্সেস প্রোগ্রামের সমষ্টি, যেটা শুরুতে পড়ছিলাম সেটাই বুঝছে, তাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো নিচে একজন ইউজারের সাথে ডাটাবেজের মধ্যে সংযোগ স্থাপন একটা প্রক্রিয়া দেখানো হয়েছে। আমি একজন ইউজার এবং আমি আমি কি ব্যবহার করতেছি সেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে হচ্ছে ইউজার, আমি একটা রিকোয়েস্ট করব। এখানে যদি আমি কোনো উদাহরণ দিই, যেমন আমি একটা অনলাইনে খাবার অর্ডার দিতে চাচ্ছি, তাহলে আমি অনলাইনে খাবার অর্ডার দিয়ে আমি একটা রিকোয়েস্ট করব, ফুড পান্ডাতে রিকোয়েস্ট করব তো অনলাইনে খাবার দেওয়ার জন্য। ফুড পান্ডাতে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা থাকবে সেটা হচ্ছে ওদের ওখানে অনেকগুলো খাবার লিস্টে থাকে, সেটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত। যেহেতু অনেকগুলো তথ্যের সমষ্টি, যেগুলা তথ্যগুলা সংরক্ষিত থাকে, তো সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কথা। তা আমি একটা খাবার অর্ডার দিব, সেটা ওদের তথ্যের মধ্যে আছে নাকি দেখবে। এই দেখাটাই হচ্ছে ইউজার ডাটা। এখানে এই ডাটাবেস, এখানে ডাটাবেস দেখছেন, এই ডাটাবেসের অংশ। মেটা ডাটা, কাস্টমার, এমপ্লয়ি, লোন, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট, এখানে বিভিন্ন উদাহরণ দিছে। তো ওরা এটা চেক করবে, চেক করার পর সেটা ডাটাটা ট্রান্সফার করবে ইউজার ডাটার কাছে, মানে আমার কাছে আবার ট্রান্সফার করবে, মানে খাবারটা আছে, মানে খাবারটা অ্যাভেলেবল আছে। তা আমি সেটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা তখন ওই ডাটাবেসের ভিতর অ্যাক্সেস হবে, অ্যাক্সেস হওয়ার পর আমাকে পাঠাই দিবে, মানে আপনার খাবার অর্ডারটা গ্রহণ করা হয়েছে। এটাই হচ্ছে ডাটাবেজ একটা উদাহরণ, সহজ উদাহরণ দিলাম আমি। তো এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য বলি কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কতগুলো উদ্দেশ্য আছে। ডাটাতে ডাটাতে সহজ প্রবেশ এর ব্যবস্থা করা, ডাটা আইসোলেশন জনিত অসুবিধা দূরীকরণ, ইন্টিগ্রিটি অসুবিধা দূরীকরণ, তারপর ডাটা রিডান্ডেন্সি মানে বারবার রিপিট হওয়া, ডাটা বারবার রিপিটকেই রিডান্ডেন্সি বলে, রিডান্ডেন্সিটা কমানো। ও ইনকনসিস্টেন্সি মানে কত অনেক সময় বেশি অনেক সময় কম এরকম দেখা, এটা ইনকনসিস্টেন্সি বোঝায়। অসুবিধা দূরীকরণ, তারপর অটোমিসিটি অসুবিধা দূরীকরণ, একই সময়ে ডাটাবেজে প্রবেশের ফলে সৃষ্ট অসুবিধা দূরীকরণ, মানে আমিও যে খাবারটা অর্ডার দিছি সেই সেম খাবারটা আরেকজন অর্ডার দিছে, একই সময়ে একই খাবার অর্ডার দেওয়ার যে সমস্যাটা,
এক দুই সেকেন্ডে বেশ কম হবে, এই অসুবিধা দূরীকরণ, তারপর ডাটা নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। আর আছে হ্যাঁ, এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য বলি। তো এগুলো একটা বিস্তারিত লেখা আছে। যদি বলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য বলি লেখো, তাহলে এগুলো লিখবেন। তাহলে ডাটাতে সহজ প্রবেশ, তাহলে কি নানাবিধ কারণে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমে সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে ডাটা উদ্ধার করা সম্ভব হয় না। যেমন এতে ফাইল ফরম্যাট নানা ধরনের থাকে ও বিবিধ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাবে শর্ত জুড়ে দিয়ে ডাটা তল্লাশি করা যায় না, ফলে ডাটা অ্যাক্সেস অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ডিবিএমএস এই অসুবিধা দূর করে থাকে। ডাটাবেস ব্যবহারকারীগণ যাতে অত্যন্ত দ্রুত ও সহজ তাদের প্রয়োজন অনুযায়ী ডাটা অ্যাক্সেস করতে পারে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেই কাজটাই করে থাকে। তারপর ডাটা আইসোলেশনের জনিত অসুবিধা। কনভেনশনাল ফাইল ফরম্যাট বিভিন্ন ধরনের হয়ে থাকে, এমনকি একই ডাটা বিভিন্ন ফাইলে বিভিন্ন ফরম্যাটে ছড়ানো থাকে। আচ্ছা, একই ধরনের ফাইল ফর্ম বিভিন্ন হয়ে থাকে, যেমন কতগুলো পিডিএফ ফরম্যাটে থাকতে পারে বা কতগুলো ডক ফরম্যাটে থাকতে পারে, এই ফরম্যাটটাই বোঝাচ্ছে। তো এগুলাকে ডিবিএস এ এই ধরনের অসুবিধা মোটেও দেখা যায় না, অর্থাৎ ডিবিএস নামে এটি দূরীভূত করা যায়। ইন্টিগ্রিটি কি? ডাটাবেসে জমাকৃত ডাটাকে অবশ্যই কিছু কিছু কনসিস্টেন্সি কনস্ট্রেন্টস পালন করতে হবে। যেমন কোনো অ্যাকাউন্ট 250 টাকার কম জমা রাখা যাবে না কোনো অ্যাকাউন্টে। প্রোগ্রামগণ উপযুক্ত কোড সংযুক্ত করে ওরকম একটা কন্ডিশন দিয়ে রাখবে, যেন 250 টাকা যেন কম জমা করতে না পারে। এটা হচ্ছে ডিবিএমএস এর সুবিধা। তারপর ডাটা রিডান্ডেন্সি ও ইনকনসিস্টেন্স। যেহেতু কনভেনশনাল ফাইল সিস্টেমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামারগণ ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করে থাকে, সেহেতু এতে ফাইল ফরম্যাট বিভিন্ন হয় এবং প্রোগ্রাম সমূহ বিভিন্ন ভাষায় রচিত হয়। তাছাড়া একই তথ্য বিভিন্ন ফাইলে বিভিন্ন স্থানে হুবহু জমা হয়। এই সেম কথা, হুবহু মানে রিপিট, একে ডাটা রিডান্ডেন্সি বলে। যেমন একজন কাস্টমারের টেলিফোন নম্বর বিভিন্ন অ্যাকাউন্টে জমা থাকতে পারে, ফলে সিস্টেমের স্টোরেজ বেশি ব্যবহৃত হবে এবং খরচ বৃদ্ধি পাবে। ডিবিএমএস এর সাহায্যে এ ধরনের অসুবিধা দূর করা যায়। মানে একজন কাস্টমারের ফোন নাম্বারটা একবারেই ডিবিএমএস এ সংযুক্ত হবে, বারবার হবে না। যার যার কারণে তাদের স্টোরেজও কম ইউজ হবে। স্টোরেজ যদি বেশি ইউজ হয়, ডাটাবেজে বেশি ল্যাগিং করবে, মানে সার্ভার বেশি ল্যাগিং করে, যা এই জন্য রিপিটেশন বা রিডান্ডেন্সি জিনিসটা থাকে না। তারপর অটোমেসিটি। কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন, এটি অন্যান্য মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল মেশিনের মতো যে কোনো সময় কার্যকারিতা হারিয়ে ফেলতে পারে, কিন্তু এতে জমাকৃত ডাটা অত্যন্ত মূল্যবান। এজন্য কার্যকারিতা হারানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাটাবেস এর ডাটা ব্যাকআপ ও রিকভারি এর ব্যবস্থা থাকা অত্যাবশ্যক। বিশেষ করে যখন ডাটা ট্রানজ্যাকশন সংগঠিত হয়, সেটা ডিবিএমএস এ সম্পন্ন করতে পারে ব্যাকআপ হিসেবে। আচ্ছা, এভাবে বিভিন্ন ডাটা নিরাপত্তা, এই ডাটাবেজে প্রবেশের ফলে সৃষ্ট অসুবিধা, এগুলো ডিবিএমএস এর মাধ্যমে দূরীভূত করা যায়। তারপর কনভেনশনাল ফাইল সিস্টেম এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের বর্ণনা, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুটোর মধ্যে পার্থক্য কি? যদি কোনো ফাইল প্রসেসিং এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে প্রচলিত অন্যান্য ফাইল সিস্টেম ব্যবহার করা হয়, তবে তাকে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম বলে। তাহলে কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেম কাকে বলে বললে এটা লিখবেন। তার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে? যে সফটওয়্যার সিস্টেমের সাহায্যে ডাটাবেস জমাকৃত ডাটাকে অত্যন্ত সুবিধাজনকভাবে এবং দক্ষতার সাথে ম্যানিপুলেট করা যায়, তাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। এতে ফাইল সমূহ বিভিন্ন ফরম্যাটে থাকে, এতে ফাইল সমূহ একটা ফরম্যাটেই থাকে, যার কারণে গোছাতে অনেক সুবিধা হয়, যেহেতু একাধিক ফরম্যাটে ফাইল নেই। বলতে গেলে এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপকারিতাটাই বোঝাচ্ছে বেশিরভাগ কনভেনশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের তুলনায়। এই জন্য পার্থক্যটা লিখতে বলছি, এগুলো পড়বেন আপনারা। তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা ও অসুবিধা। এখন একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা তো দেখলাম আমরা, অসুবিধাও আছে অনেক। সুবিধাগুলো কতবার পড়ে দিই। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডাটা প্রবেশ অত্যন্ত সহজ, ডিবিএমএস এর ডাটা নিরাপত্তা খুবই বেশি, এতে অটোমেসিটি অসুবিধা নেই। যেগুলো আমরা এখানে উপরে পড়ছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য বলি, সেগুলা আপনারা সুবিধার মধ্যে ঢুকাতে পারবেন। তারপর এতে ডাটা ইন্টিগ্রিটি এর নিশ্চয়তা থাকে, একটু আগে যেটা পড়ছিলাম। তারপর এতে ডাটা ম্যানিপুলেট সহজ, এইভাবে ইত্যাদি।
এখন অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কখনো কখনো বেশ অসুবিধার সৃষ্টি করে। এতে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারের দাম বেশি পড়ে এবং ডাটা স্থানান্তরের ক্ষেত্রে খরচ বেশি হয়ে থাকে। ডিবিএমএস এর ক্ষেত্রে ব্যাকআপ ও রিকভারি ব্যবস্থা আছে, কিন্তু এই ব্যাকআপ ও রিকভারির জন্য সিস্টেমের জটিলতা বৃদ্ধি পায়। এই তিনটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অসুবিধা। ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনস্ট্যান্স ও স্কিমা, এগুলো কি? এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অংশ। দক্ষতার সাথে ডাটাবেস হতে ডাটা উদ্ধার করা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বড় উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য ডিবিএমএস কে ইউজারদের নিকট সহজবোধ্য ও ব্যবহার উপযোগী করে তুলতে হয়, যাতে ইউজাররা সহজে ডাটা উদ্ধার করতে পারে। এই জন্য ডাটা রিপ্রেজেন্ট বা উপস্থাপনের জন্য ডাটাবেস জটিলতা পরিহার করা, ইউজারদের নিকট ডাটাবেস ব্যবহার বৃদ্ধি করা হয়। ডাটা এক্স ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে সুতরাং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জটিলতা পরিহার করে ব্যবহারকারীর নিকট ডিবিএমএস কে ইন্টারেক্টিভ বা গ্রহণযোগ্য করে তোলার জন্য শুধুমাত্র প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলী বাছাই করার প্রক্রিয়া হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। মানে কিছু কিছু মূল মূল বৈশিষ্ট্য গ্রহণযোগ্য করার জন্য সেগুলাই ওই ডাটাবেস থেকে আমরা তুলে নিব, সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনের কাজ। তারপর ডাটা ইনস্ট্যান্স, ডাটাবেজের ইনফরমেশন সবসময় পরিবর্তনশীল, সব কারণ এটা হচ্ছে ডাইনামিক ডাটা। আমরা সাধারণত ডাটা পরিবর্তনশীল করে থাকি এই কারণে, কারণ প্রতিনিয়ত ডাটাবেজে ইনফরমেশন ইনসার্শন ও ডিলিশন, মানে ইনফরমেশন যুক্ত এবং ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, কাজ চলতে থাকে। এটা কোন নির্দিষ্ট মুহূর্তে একটা পার্টিকুলার মোমেন্ট ডাটাবেজে সংগৃহীত বা জমাকৃত সর্বমোট ইনফরমেশনের পরিমাণকে ডাটাবেজের ইনস্ট্যান্স বলে। তার ডাটাবেজ ইনস্ট্যান্স কাকে বলে? ডাটাবেজে কোন নির্দিষ্ট মুহূর্তে সংগৃহীত বা জমাকৃত সর্বমোট ইনফরমেশনের পরিমাণকেই ওই ডাটাবেজে ইনস্ট্যান্স বলে। আর ডাটা স্কিমা কি? ডাটা স্কিমা হচ্ছে স্কিমা শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ শেপ বা প্ল্যান। স্কিমা এর বহুবচন হচ্ছে স্কিমাটা, আর ইংরেজিতে বহুবচন হলো স্কিমাস। স্কিমা শব্দটি বাংলায় আমরা স্কি এবং মা দুইটা শব্দ পাই। ডাটাবেস সিস্টেমের ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন, ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলে। ডাটাবেস স্কিমা কাকে বলে? ডাটাবেস সিস্টেমে ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন বা ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলে। একইভাবে কোন রিলেশনাল ডাটাবেস টেবিল ফিল্ডের মধ্যকার রিলেশন ইত্যাদি রিলেশন ডিজাইনকে ওই রিলেশনাল স্কিমা বলে। আচ্ছা, ডাটাবেস স্কিমা সাধারণত ডাটা ডিকশনারিতে জমা থাকে, যদিও স্কিমাতে টেক্সট ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিফাইন করা হয়, কিন্তু তারপর ডাটাবেস ডিজাইনের গ্রাফিক্যাল ডিপিকশনে স্কিমা ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে স্কিমার উদাহরণ। এখানে এটা একটা ডাটাবেস, এই ফিল্ডের স্কিমাটা এখানে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যটা তুলে ধরছে। এই কনসেপ্ট আইডিটা এখান থেকে আসছে, আবার এখানকার কনটেক্সট আইডিটা এখানকার কনটেক্সট আইডি থেকে আসছে। এটা একটা ফিল্ড, আর এটা একটা গ্রুপ ধরতে পারি, এটা একটা গ্রুপ এরকম। আচ্ছা, তারপর স্কিমার প্রকারভেদ কি? স্কিমা চারটি ভাগে বিভক্ত: কনসেপচুয়াল স্কিমা, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা, স্কিমা অবজেক্ট। তারপর ডাটা টাইপ সম্পর্কে ধারণা। বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে: নিউমেরিক্যাল ডাটা টাইপ, ক্যারেক্টার স্ট্রিং ডাটা টাইপ, আমরা সি তে করার সময় যেগুলো বলছিলাম। তারপর এই দুইটা তো বলছিলাম, এগুলো হচ্ছে ডেট ডাটা টাইপ, বাইনারি ডাটা টাইপ। এখন এগুলো কি? নিউমেরিক্যাল ডাটা, এই ডাটা টাইপ ব্যবহার করে যখন কোনো ভেরিয়েবলের জিরো, পজিটিভ অথবা নেগেটিভ কোনো সংখ্যা স্টোর করা হয়, তখন আমরা নিউমেরিক্যাল ডাটা টাইপ ইউজ করে থাকি। নিউমেরিক্যালের মধ্যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফিক্সড পয়েন্ট নাম্বার, এই দুইটা অংশ থাকে। ক্যারেক্টার স্ট্রিং হচ্ছে যেগুলো আমরা এবিসিডি ক্যারেক্টার ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে ক্যারেক্টার সাইজ, ফিক্সড লেন্থ ক্যারেক্টার, ভেরিয়েবল ভার্কার সাইজ, এগুলো হচ্ছে ডাটাবেস ব্যবহার করার সময় এগুলো থাকে। ক্যারেক্টার, ভার্কার, এই দুইটা ডাটাবেসে অন্তর্ভুক্ত। তারপর ডেট ডাটা টাইপ, এই ডাটা টাইপ ব্যবহার করা হয় ডেট এবং টাইম স্টোর করার জন্য। তারপর বাইনারি ডাটা টাইপ হচ্ছে দুইটা, র, 0 এবং 1। 0 কে আমরা ফলস ধরতে পারি, 1 কে আমরা ট্রু ধরতে পারি, ব্যবহার করা হয়।
তারপর এখন আমরা অনুশীলনীতে শিখেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ডাটা বলতে কি বোঝায়, তারপর ডাটা কত প্রকার ও কি কি, তারপর মোড মেটা ডাটা বলতে কি বোঝায়, ফাইল বলতে কি বোঝায়, এগুলো হচ্ছে এক কথায় উত্তর। ডাটাবেস বলতে কি বোঝায় একটু আগে বলছিলাম, কোনো একটি কম্পিউটার সিস্টেমে জমাকৃত সর্বমোট স্ট্রাকচার ডাটার সমষ্টিকে ডাটাবেস বলে। তারপর ডিবিএমএস এর প্রকারভেদ, হায়ারার্কিক্যাল ডিবিএমএস, নেটওয়ার্ক ডিবিএমএস, রিলেশনাল ডিবিএমএস, তারপর ইনভার্টেড ডিবিএমএস। তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ করে ও সুবিধাজনকভাবে দক্ষতার সাথে তাদেরকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত একটা একসেট প্রোগ্রাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যগুলো লেখো। এই উদ্দেশ্যগুলো হচ্ছে এগুলা, একটু আগে যেগুলো পড়ছি। এটা যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই জন্য বর্ণনা করতে হবে না, শুধু ওই হেডিং গুলো লিখলে হবে। রিডান্ডেন্সি ও ইনকনসিস্টেন্সি দূর করা, অ্যাক্সেস সহজ করা, আইসোলেশন সমস্যা। এটা যদি বর্ণনামূলক প্রশ্ন আসতো তাহলে প্রত্যেকটা পয়েন্ট গুলোকে আপনাদেরকে একটু বিস্তারিত বর্ণনা করে লিখতে হইতো। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে শুধু ওই পয়েন্ট গুলাই লিখে ফেললে হবে। তারপর বর্ণনামূলক প্রশ্ন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ওই দেখছেন সিস্টেমের উদ্দেশ্যাবলীগুলো বর্ণনা করো। একটু আগে যেটা বললাম সেটা এখন বর্ণনা করতে বলছে, তখন আপনারা বর্ণনা করবেন। এমনি সংক্ষিপ্ত প্রশ্ন হলে ওগুলোর পয়েন্টগুলো লিখবেন, এইভাবে আছে। আচ্ছা, আমরা এখন অধ্যায় 2 আসছি। ডাটাবেজের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা আছে। কম্পিউটার সাহায্যে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্য যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা প্রোগ্রাম রচনা করতে পারি তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, পুরাতন কথা। আর একটি বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে আর তা হলো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা। বর্তমান বিশ্বে এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজের চাহিদা সবচেয়ে বেশি। এই ল্যাঙ্গুয়েজটি ডাটাবেস প্যাকেজ প্রোগ্রামের মধ্যে এমবেডেড অবস্থায় থাকে। কতগুলো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরাকল, ফক্স প্রো, এমএস অ্যাক্সেস ইত্যাদি। সবগুলো প্যাকেজ প্রোগ্রামের মধ্যে এটি অন্তর্ভুক্ত রয়েছে। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হয়ে থাকে, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল, আর একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ মানে ডিএমএল। আজকাল যে কোনো প্রোগ্রাম উন্নয়ন করতে চাইলে এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। অর্থাৎ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ছাড়া প্রোগ্রামার বিন্দু অচল। ডাটাবেস ল্যাঙ্গুয়েজের উদাহরণ সমূহ বর্ণনা। ডাটাবেস ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস সিস্টেমের স্কিমা, ডেফিনিশন, কোয়েরি অপারেশন, ডাটা মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয় সেসব ল্যাঙ্গুয়েজকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে বললে, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস সিস্টেমের স্কিমা, ডেফিনিশন, কোয়েরি অপারেশন ও ডাটা মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয় তাকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসেবে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটু আগে বলছি ডিডিএল আর ডিএমএল। ডিডিএল ও ডিএমএল দুটি আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এরা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ একটি অংশ মাত্র। এটা শুধু প্রকারভেদ, মানে একটা দুইটা অংশ বলছে। ডিডিএল এর সংজ্ঞা কি, যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেস স্কিমাগুলোকে ডিফাইন, ডিলিটিং, ইন্ডেক্সিং, ক্রিয়েটিং, মডিফাইং করা হয় এবং এর জন্য প্রয়োজনীয় কমান্ড সমূহ সরবরাহ করে থাকে তাকে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে ডিডিএল কাকে বললে, এগুলা যেগুলা রিলেশনাল ডাটাবেস স্কিমাগুলো করে, ডিফাইন, ডিলিটিং, ইন্ডেক্সিং, ক্রিয়েটিং, মডিফাইং, এ হচ্ছে ডিডিএল এর অংশ। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত কমান্ড গুলো হচ্ছে ক্রিয়েট, ড্রপ, অল্টার, রিনেম। ক্রিয়েট মানে হচ্ছে নতুন কিছু ক্রিয়েট করা, ড্রপ মানে হচ্ছে ডিলিট করা, অল্টার মানে এটার পরিবর্তে আরেকটা, তারপর রিনেম মানে হচ্ছে ওই ডাটাবেসের অংশটার নাম চেঞ্জ করা। উদাহরণ, এখানে ক্রিয়েট টেবল ক্লায়েন্ট মাস্টার একটা এসকিউএল উদাহরণ দিছে, এটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েট মানে বলছিলাম কোনো কিছু নতুন কিছু তৈরি করা, টেবল, ক্লায়েন্ট, মাস্টার। তো এখানে একটা টেবল ক্রিয়েট করতে বলছে ক্লায়েন্ট মাস্টার নামে। আচ্ছা, এগুলো প্র্যাকটিক্যাল সব বোঝা যাবে।
ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল, যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেস, রিলেশনাল অ্যালজেব্রা এবং টুপল রিলেশনাল ক্যালকুলাস এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, যার মাধ্যমে রিট্রিভ, ইনসার্ট, ডিলিট, মডিফাই ইত্যাদি অপারেশন করা হয় এবং এর জন্য প্রয়োজনীয় কমান্ড সমূহ সরবরাহ করে তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ডাটাবেস রিলেশন ডাটাবেস স্কিমাগুলো ডিফাইন, ডিলিটিং, ইন্ডেক্সিং, ক্রিয়েটিং, মডিফাইং, আর এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে রিট্রিভ, ইনসার্ট, ডিলিট, মডিফাই করা হয়। এই দুটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, তাই বুঝে শুনে কাকে বলে দিলে লিখবেন। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত কমান্ড সমূহ সিলেক্ট স্টেটমেন্ট, ইনসার্ট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্ট, তারপর ট্রান্সলেট স্টেটমেন্ট, তা মার্জ স্টেটমেন্ট। ডাটা ম্যানিপুলেশন আবার ডিএমএল আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রসিডিউরাল ডাটা ম্যানিপুলেশন আর নন প্রসিডিউরাল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা একটা এসকিউএল এর উদাহরণ, ডিএমএল এর উদাহরণ। প্র্যাকটিক্যাল সম্বন্ধে এটা আমি সিলেক্ট করছি, ইনেম, সেল ফ্রম, ইনেম আর সেল এই দুইটা আমি সিলেক্ট করছি, এটা এই জন্য সিলেক্ট ব্যবহার করছে। এগুলোর প্র্যাকটিক্যাল সম্বন্ধে বোঝা যাবে। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ডিকশনারি বেসিক অপারেশন। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশন, একটু আগে যেটা বলছি ডিডিএল এর কাকে বলে এটা লিখছে। তারপর ব্যবহৃত কমান্ড ক্রিয়েট, ড্রপ, অল্টার, রিনেম, ইন্টিগ্রিটি। এখন এগুলো প্রত্যেকটা কমান্ডের বর্ণনা করছে। ক্রিয়েট স্টেটমেন্ট কি? ক্রিয়েট স্টেটমেন্ট কমান্ড দ্বারা রিলেশনাল ডাটাবেজে সাধারণত ডাটাবেজে টেবিল তৈরি করা হয়। টেবিল তৈরি করার জন্য সবার আগে জানতে হবে টেবিল তৈরির সিনট্যাক্স কি। টেবিল তৈরির সিনট্যাক্স হচ্ছে এগুলো সব বড় হাতে লিখতে হবে। ক্রিয়েট, তারপর টেবল, ক্রিয়েট টেবল দেওয়ার পর ওই টেবলটার নাম কি সেটা একটা নাম দেবো। আমি টেবলটার নাম দিলাম হয়তো জয়, তারপর রহিম, করিম এরকম। তারপর কলাম দিলাম, কলাম নেম, তার ডাটা টাইপ, ডাটা টাইপ হচ্ছে ওইটা কিরকম ডাটা টাইপ হবে ওইটা সাইজ দিব, তারপর কলাম নেম, ডাটা টাইপ এরকম। উপরোক্ত সিনট্যাক্সে এসকিউএল স্টেটমেন্ট শুরুতে ক্রিয়েট একটি ভার্ব যার অধীনে আছে টেবল নামে একটি নাউন এবং টেবল নামে একটি অ্যাডজেক্টিভ। এখানে গ্রামাটিক্যাল ঢুকে দিচ্ছে। আচ্ছা, ক্রিয়েট টেবল কমান্ডের কলাম ডেফিনিশন একটি মাত্র ক্লোজ সিঙ্গেল রয়েছে যার প্রতিটি কলামে একটি করে প্যারামিটার রয়েছে বা কমা, কমা দিয়ে আমি পৃথক করলাম আলাদা আলাদা। কলাম নেম, ডাটা টাইপ, কলাম নেম, ডাটা টাইপ। এই কলাম নেমটা একটা আলাদা কলামের জন্য, এই কলামটা আলাদা, দুইটা এখানে দুইটা কলামের জন্য দুইবার কলাম নেম দিছে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিছে। ক্লায়েন্ট মাস্টার নামে একটা টেবল আছে যার দুইটা স্ট্রাকচার। টেবল থেকে স্ট্রাকচারটি হলো ক্লায়েন্ট, এটা ডাটা টাইপ, এটা সাইজ। ডাটা টাইপ হচ্ছে ভার্কার, একটু আগে বলছি ভার্কার, এগুলো হচ্ছে স্ট্রিং টাইপের, এগুলা নেম, অ্যাড্রেস, সিটি, পিন, এগুলো সব হচ্ছে কলাম নেম। ওই টেবলের কলাম নেম হচ্ছে এগুলা। ডাটা টাইপ কেমন হবে ওই মানে কলামের মধ্যে ওই ডাটাগুলো কিরকম টাইপের হবে সেটা হচ্ছে এখানে, এটা নম্বর টাইপের হবে। আর এগুলো হচ্ছে সায়েন্স, মানে কত সায়েন্স পর্যন্ত যে অতিক্রম করতে পারবে, এটা ছয়ের বেশি যেতে পারবে না, এটা 20-এর বেশি লিখতে পারবো না, এইভাবে এগুলো হচ্ছে সায়েন্স। তারপর ড্রপ স্টেটমেন্ট, ড্রপ হচ্ছে টেবিল মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। ড্রপ টেবল, টেবল নেম, এটা হচ্ছে এটা সিনট্যাক্স। সিনট্যাক্সটা ভালো করে দেখবেন, এগুলো আসে। এই ড্রপ স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো, তারপর কেস স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো। এবার অল্টার স্টেটমেন্ট, অল্টার হচ্ছে কোনো টেবিল তৈরি করার পরে বিভিন্ন কারণে তা পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হতে পারে। এই কারণে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য আমরা অল্টার স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। এটা সিনট্যাক্স হচ্ছে অল্টার টেবল, টেবলটাকে অল্টার করলাম, ওই টেবল নেম, তারপর অ্যাড, অ্যাড নিউ কলাম নেম, ডাটা টাইপ, নিউ কলাম নেম মানে ওই টেবলটা তো মনে করেন আগে থেকে দুইটা কলাম আছে, আমি আরো দুইটা কলাম সংযুক্ত করতে চাচ্ছি, তাহলে আমি এটা অল্টার করতেছি, মানে টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। তারও দুইটা কলাম, এই জন্য অ্যাড, অ্যাড সিনট্যাক্সটা ব্যবহার করলাম, আরো দুইটা কলাম ইউজ করলাম আমি। এইভাবে আমি অল্টার স্টেটমেন্ট ইউজ করি। তারপর রিনেম স্টেটমেন্ট হচ্ছে যে টেবিলের নাম পরিবর্তন করা, নাম দেখে বোঝা যাচ্ছে রিনেম মানে নাম পরিবর্তন। ওল্ড টেবল নেম, পুরাতন টেবল নেমের নাম
তারপর টু নিউ টেবিল নেম, রিনেম ওল্ড টেবিল নেম টু নিউ টেবিল নেম। এখানে এগুলো বড় বড় হাতের কেসি লেখছে কারণ আছে। এগুলা আমরা যখন ডাটাবেস এসকিউএল লিখবো, ডাটাবেস ম্যানেজমেন্ট প্র্যাকটিক্যাল দেখবো, এগুলো কিন্তু বড় হাতে লিখতে হয়, ছোট হাতে লিখলে একটু সমস্যা আছে। যেমন ওল্ড টেবিল নেমটা আপনি ছোট হাতে লিখলে ওটা একটা ওল্ড টেবিল নেম হিসেবে ধরে নেবে, কিন্তু এগুলো একটা স্টেটমেন্ট, ও কিছুটা এর মতো। সি প্রোগ্রামে কিওয়ার্ড যেমন আছে, কিওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি না, এগুলো আমরা নিজে থেকে বানাতে পারি না, সেরকম বিল্ট ইন কিওয়ার্ডের মতো। তো এগুলো আমরা বড় হাতে লিখবো, রিনেম ওল্ড টেবিল নেম টু নিউ টেবিল নেম। এখানে উদাহরণ দিছে। তারপর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, ডাটাবেজে প্রবেশকৃত বা এন্ট্রিকৃত ডাটা বা সঠিক, বৈধ, সঙ্গতিপূর্ণ কিনা ইত্যাদি স্পেসিফাই বা নির্দিষ্ট করার জন্য প্রয়োজনীয় কমান্ড সমূহ অংশের অন্তর্ভুক্ত থাকে। এখানে একটা উদাহরণ আছে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে একবারে সর্বোচ্চ এত টাকা চেয়ে বেশি উত্তোলন করা যাবে না, এবং অ্যাকাউন্টে এত টাকার নিচে টাকা থাকলে কোনো টাকা উত্তোলন করা যাবে না, এরকম একটা কন্ডিশন ব্যবহার করছে। ইন্টিগ্রিটি আবার তিন ভাগে বিভক্ত: এন্টিটি ইন্টিগ্রিটি, ডোমেইন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এগুলা একটু পড়ে নেবেন। একই টেবিলে একই ধরনের দুটি রো প্রবেশের অনুমতি বা অনুমোদন না করাই হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি। ডোমেইন হচ্ছে রেস্ট্রিক্টেড ডাটাকে পূর্বে ডাটা টাইপ নির্দিষ্ট করায় ডোমেইন ইন্টিগ্রিটি। তা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে একটি টেবিলের একটি রো এর মতো অন্য আরেকটি টেবিলের একই ধরনের রো এবং একই ধরনের ডাটা প্রবেশ করানোই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে সেম সেম, তাহলে রেফারেন্সিয়াল বোঝায়। যেমন কাস্টমারের জন্য কাস্টমার আইডি নামক একটি রো তৈরি করলাম, অতএব রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হলো ডাটার একটি বৈশিষ্ট্য বা প্রপার্টি যা কোনো একটি রিলেশন ডাটাবেজের একটি অ্যাট্রিবিউট এর প্রত্যেকটি ভ্যালুকে যাচাই বাছাই করে অন্য আরেকটি ভিন্ন কিংবা একই রিলেশনাল অ্যাট্রিবিউট ভ্যালুতে অবস্থান করা। এগুলো আমরা সাধারণত ব্যবহার করি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি দুটি কি এর মাধ্যমে হয়। একটা হচ্ছে প্রাইমারি কি, যেটি অবস্থান করবে মাস্টার বা মেইন টেবিলে, আর অন্যটি হচ্ছে ফরেন কি বা ও সংযোজিত টেবিলে অবস্থান করবে। দুইটা টেবিল নিলাম আমি, মাস্টার টেবিল বা মেইন টেবিলে আমি যে যে কলামটাকে আমি প্রাইমারি কি ধরবো, সেটা আমি যদি অন্য একটা টেবিল ক্রিয়েট করলাম, সেই টেবিল যদি সেম কলাম আমি ইউজ করি, তাহলে ওটা ফরেন কি হিসেবে কাজ করবে, রেফারেন্সিয়াল হিসেবে ওই মাস্টার টেবিল থেকে অন্য একটি টেবিলে সংযোজিত হবে। এটা হচ্ছে রেফারেন্সিয়ালের উদাহরণ। এটা প্র্যাকটিক্যাল সময় আর ভালো করে বোঝা যাবে। এখানে এখানে একটা উদাহরণ দিছে, একটি কাস্টমার নামক টেবিল তৈরি করে যেখানে সি নেম কে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করছি, এই সি নেম এটা হচ্ছে প্রাইমারি কি। তারপর ব্রাঞ্চ নামক আরো একটি টেবিল তৈরি করে যেখানে ব্রাঞ্চকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করছি, এখানে কাকে, বি নেম কে, বি নেম কে আমি প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম। তারপর অ্যাকাউন্ট নামক আরেকটি টেবিল, সেখানে অ্যাকাউন্ট কে প্রাইমারি কি হিসেবে করলাম, আচ্ছা ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর ডিপোজিটর নামক আরো একটি টেবিল তৈরি করি যেখানে কাস্টমার এবং অ্যাকাউন্ট টেবিল থেকে সি নেম এবং অ্যাকাউন্ট হ্যাশ কে ফরেন কি হিসেবে রেফারেন্স করলাম। মানে এখানে যেহেতু দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমার নামক টেবিল আর একটা হচ্ছে অ্যাকাউন্ট নামক টেবিল। অ্যাকাউন্ট নামক টেবিলকে অ্যাকাউন্ট হ্যাশকে আমি প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম। আমি যখন এখন ডিপোজিটরের কি কাজ করব, এই দুইটা টেবিলের প্রাইমারি কি আমি ফরেন কি হিসেবে এখানে ইউজ করতে পারবো, যেহেতু এই দুইটা আমি প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম এই দুইটা টেবিলে। এই নতুন আরেকটা টেবিলে আমি ওই দুইটা টেবিলের প্রাইমারি কি গুলোকে এখানে ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। এটা হচ্ছে উদাহরণ। তারপর ডিএমএল এর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কতগুলো কমান্ড হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলেট, ট্রান্সলেট, মার্জ। এগুলো এক একটা উদাহরণ। ডাটাবেজ টেবিলে সরাসরি টাইপ করে ডাটা ইনপুট করতে ইনসার্ট স্টেটমেন্ট ব্যবহৃত হয় সরাসরি টাইপ করতে। এটা সিনট্যাক্স কি, ইনসার্ট ইনটু টেবল নেম। আমি কোন টেবলে কোন কলাম নেম ইনসার্ট করতে চাচ্ছি, কলাম ইনসার্ট করতে চাচ্ছি, তখন আমি এটা এই স্টেটমেন্টটা ইউজ করব। ইনসার্ট ইনটু কোন টেবলে ইনসার্ট করব, টেবল তো অনেকগুলো থাকবে, যে টেবল সেই টেবলের নাম, তারপর আমি কলাম নেম দিব, মানে একাধিক কলাম নেম দিতে পারবো। তা ভ্যালু দিব, ওই প্রত্যেকটি কলামে কি কি থাকবে, কি এক্সপ্রেশন থাকবে সেটা। যেমন এখানে একটা উদাহরণ দিছে, আমি ইনসার্ট করলাম
ক্লায়েন্ট নং এই কলামের মধ্যে ভ্যালু থাকবে এটা, তারপর এই কলামে থাকবে এটা, অ্যাড্রেস কলামে থাকবে এটা, এরকম ইনসার্টের মাধ্যমে, ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে করে থাকি। তারপর আবার কোন টেবিলে এক্সিস্টিং টেবিলের ডাটা ইনপুট করানো, এটা তো হচ্ছে যে নতুন কোনো কলাম আমি ইনসার্ট করব, কিন্তু কোনো এক্সিস্টিং টেবল থাকলে ওই এক্সিস্টিং টেবলের কলামের মধ্যে আমি যদি ডাটা ইনপুট করতে চাই, ইনসার্ট ইনটু টেবল নেম সিলেক্ট কোন কলামের মধ্যে আমি ডাটা ইনপুট করতে চাচ্ছি, তো সিলেক্ট কলাম নেম, তারপর ফ্রম টেবল নেম, এভাবে ইউজ করি। আপডেট স্টেটমেন্ট হচ্ছে দেখ কোনো টেবলের মধ্যে কোনো ডাটা আপডেট করানো, মানে মনে কর ওই টেবলের ডাটা আছে রহিম, আমি সেই ডাটাটা চেঞ্জ করে করিম করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপডেট বোঝাচ্ছে, একদম রিনেম বোঝাচ্ছে, রিনেম যেরকম করে সেরকম আপডেট হচ্ছে রিনেমই। তাহলে এটা সিনট্যাক্স কি, আপডেট টেবল নেম সেট কলাম নেম ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন, কলাম নেম ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন, মানে ওই টেবল নেমের এই কলামটার এক্সপ্রেশনটা কি হবে সেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা হচ্ছে আবার শর্ত সাপেক্ষে কতগুলো আছে, মানে আমি শর্ত মাধ্যমে দিয়ে থাকি, এটাও এই সিনট্যাক্স হচ্ছে সেম, আপডেট স্কিম ডট টেবল সেট কলাম ইজ ইকুয়াল টু ভ্যালু ওয়্যার কন্ডিশন, একটা কন্ডিশন দিব, এখানে উদাহরণ দিছে, হ্যাঁ উদাহরণ দিছে, ধরি ক্লায়েন্ট মাস্টার টেবিলের সকল ক্লায়েন্টের বল ডিউ কলাম থাকে 500 টাকা কমিশন দেওয়া হবে, এজন্য বেল ডিউ কলামটি আপডেট করা প্রয়োজন, শুরুতে আগে বেল ডিউ এর পরিমাণ দেখে নেওয়ার জন্য নিচের কোডটি ফলাফল লক্ষ্য করি। এখানে এটা হচ্ছে ক্লায়েন্ট মাস্টার টেবল থেকে কতগুলা কলাম সিলেক্ট করছে, এবার কলামটি আপডেট করার জন্য নিম্নোক্ত কমান্ড প্রয়োগ করি, আপডেট ক্লায়েন্ট মাস্টার সেট বল ডিউ 500 রো আপডেটেড, তখন সিলেক্ট নেম বল ডিউ, এখানে নেম হচ্ছে এটা ফ্রম ক্লায়েন্ট মাস্টার, এখন এটা এখানে চেঞ্জ হয়ে গেছে, দুই কখন ছিল 2500, এখন হয়ে গেছে 2000, এরকম, এটা প্র্যাকটিক্যালের সময় আরো ক্লিয়ারলি বোঝানো যাবে। তারপর ডিলিট স্টেটমেন্ট, ডিলিট হচ্ছে কোনো কিছু ডিলিট করে দাও, টেবিল ডিলিট করে দাও। তারপর হচ্ছে ট্রান্সকেট স্টেটমেন্ট, ট্রান্সকেট কোনো টেবিল থেকে খুব দ্রুতভাবে সকল ডাটা মুছে ফেলার জন্য এই স্টেটমেন্টটি ব্যবহৃত হয়। মার্জ স্টেটমেন্ট সাধারণত একাধিক টেবিল থেকে ডাটাগুলোকে একত্র করার জন্য এই কমান্ডটি ব্যবহৃত হয়, এটি ইনসার্ট এবং আপডেট কমান্ডকে একত্র করে থাকে, এই জন্য একে মার্জ বা মাঝে মাঝে আপসার্ট বলা হয়, মানে এটা ইনসার্ট এবং আপডেট দুটি করে থাকে বলে একে আপসার্ট বলা হয়। ডাটা ডিকশনারি, ডাটাবেস ডিজাইন বা কাঠামোকে বলে ডাটাবেস স্কিমা, ডিডিএল এর সাহায্যে এই স্কিমা ডিজাইন বা বর্ণনা করা হয়, ডিডিএল বা ডাটা ডেফিনিশনের স্টেটমেন্ট সমূহ সাহায্যে স্কিমাকে ডিজাইন বা বর্ণনা করা হয়, উক্ত ডিডিএল স্টেটমেন্ট সমূহকে কম্পাইলেশন করার পর এক সেট টেবিল পাওয়া যায় এবং এই টেবিলগুলোকে একটি বিশেষ নির্দিষ্ট ফাইলে জমা রাখা হয়, এই বিশেষ ফাইলকে ডাটা ডিকশনারি বলা হয়, মানে ওই ডিডিএল স্টেটমেন্ট যে ডিজাইন করছি আমরা স্কিমাটা, এই স্টেটমেন্ট সমূহ কম্পাইলেশন করার জন্য এক সেট টেবিল পাওয়া যায়, ওই টেবিলটাই হচ্ছে ডাটাবেস ডিকশনারি, ডাটা ডিকশনারি বলা হয়, এটি মেটা ডাটা বা অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটা দ্বারা গঠিত। এখানে একটু উদাহরণ দিচ্ছি এমনি, ইউজার ইন্টারফেস সম্বন্ধে একটি সফটওয়্যার ডাটা ডিকশনারি অংশটুকু চিত্রে প্রকাশ করা হয়েছে, ইউজার কোয়েরি ডিবিএমএস লোকেশন অফ ডাটা ইন ডাটাবেস অফ ডিটারমিনেশন, এটা ডিসপ্লে অ্যান্সার টু কোয়েরি ডিবিএমএস, এটা হচ্ছে ডাটা ডিকশনারি, এখানে যত কিছু ডাটাবেস আছে সেটা হচ্ছে ডাটা ডিকশনারি, ট্রানজ্যাকশন লগ রেকর্ডস অফ কারেন্ট অ্যাক্টিভিটিস, এটা একটা ছোট উদাহরণ ডাটা ডিকশনারি। ডাটাবেস ইউজারদের বিভিন্ন গ্রুপ, ডাটাবেস ইউজার কি, যে সমস্ত ব্যক্তি ডাটাবেসে ডাটা প্রবেশ বা সন্নিবেশ করা, ডাটা মুছে ফেলে, ডাটাবেস মডিফিকেশন করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করে, ডাটা পুনরুদ্ধার করে, তাদেরকে ডাটাবেস ইউজার বা ব্যবহারকারী বলে। এটি একটা সহজ উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক, ফেসবুক এক ধরনের ডাটাবেস,
অর্থাৎ আপনারা ছবি আপলোড দিচ্ছেন, ছবি ডিলিট করতেছেন, তারপর ছবি আর বিভিন্ন কাজ এডিট করতেছেন, এগুলো হচ্ছে ডাটাবেজের একটা অংশ। তাহলে আপনারা সবাই বলতে গেলে ডাটাবেস ইউজার। যারা ফেসবুক ইউজ করে তারা এক ধরনের ডাটাবেস ইউজার। ডাটাবেস ব্যবহারকারীদের বিভিন্ন গ্রুপ, 4টি গ্রুপে বিভক্ত করা হয়: অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেটেড ইউজার, তারপর স্পেশালাইজড ইউজার, নাইভ ইউজার। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হলো কম্পিউটার প্রফেশনাল বৃন্দ যারা বিভিন্ন হোস্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত প্রোগ্রামের মধ্যে এমবেডেড ডিএমএল কলের মাধ্যমে সিস্টেমের সাথে পারস্পরিক ক্রিয়াশীল হয়। এখানে হোস্ট ল্যাঙ্গুয়েজ বলতে কোবাল, প্যাসকেল, সি, পিএল ইত্যাদি বোঝানো হয়েছে। এই ধরনের প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামও বলা হয়। আজকাল চতুর্থ প্রজন্ম মানে 4th জেনারেশন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বৃন্দ সিস্টেমের সাথে ইন্টারেক্টিভ হয়। তো সফিস্টিকেটেড ইউজার কি? সফিস্টিকেটেড ইউজাররা কোনো প্রোগ্রাম রচনা করে না, বরং সরাসরি সিস্টেমের সাথে ক্রিয়াশীল হয়। তারা প্রোগ্রাম লেখার পরিবর্তে তাদের অনুরোধ রিকোয়েস্টকে সরাসরি ডাটাবেজে কোয়েরি ল্যাঙ্গুয়েজ পাঠায়। এক্ষেত্রে কোয়েরি প্রসেসর এই ধরনের প্রতিটি কোয়েরি জমা করে। এরপর কোয়েরি প্রসেসর ডিএমএল স্টেটমেন্ট গ্রহণ করে এবং তাদেরকে ইন্টারেকশন পরিণত করে। ফলে ডাটাবেস ম্যানেজার এই ইনস্ট্রাকশন বুঝতে সক্ষম হয়। স্পেশালাইজড ইউজার, কিছু কিছু সফিস্টিকেটেড ইউজার স্পেশালাইজড ডাটাবেস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করে যা প্রচলিত ডাটা প্রসেসিং ফ্রেমওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। উদাহরণস্বরূপ বলা যায় কম্পিউটার এডেড ডিজাইন সিস্টেম, কমপ্লেক্স ডাটা টাইপ স্টোর সিস্টেম ইত্যাদি, এবং গ্রাফিক্স ডাটা, অডিও ডাটা ইত্যাদি এই ধরনের ব্যবহারকারী স্পেশালাইজড ইউজার বলে। নেইভ ইউজার হচ্ছে এরা ডাটাবেজের সবচেয়ে সরল বা সাধারণ ব্যবহারকারী। এদেরকে আনসফিস্টিকেটেড ইউজারও বলা হয়। নেইভ ইউজার মতো পূর্বরচিত যে কোনো একটি স্থায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে সিস্টেমের সাথে ক্রিয়াশীল হয়, অর্থাৎ এরা নতুন কোনো প্রোগ্রাম রচনা করে না। ডাটাবেস ম্যানেজার এর বিভিন্ন কাজের উদাহরণ: ফাইল ম্যানেজারের সাথে পারস্পরিক ক্রিয়াকরণ, ইন্টিগ্রিটি ইনফোর্সমেন্ট, তারপর হচ্ছে সিকিউরিটি ইনফোর্সমেন্ট, ব্যাকআপ ও রিকভারি, কনকারেন্সি কন্ট্রোল, এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজারের বিভিন্ন কাজের উদাহরণ দিয়েছে এরা। তার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? যে ব্যক্তি ডাটাবেস সিস্টেমের সাথে অধিক পরিচিত এবং ডাটাবেস তৈরি, ম্যানিপুলেট, পরিবর্তন পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজে যথেষ্ট পারদর্শী, সেই ব্যক্তি ডাটা অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ সে হলো ডাটাবেস নিয়ন্ত্রণ কর্মকর্তা। মানে আমি হলাম কিছুটা এর মতো, যদি বলি আমি হচ্ছি স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার, আর বাকিরা হচ্ছে ইউজার, মানে বাকিরা হচ্ছে টিচার, একটা নর্মাল টিচার। হেডমাস্টার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ওই স্কুলের, এরকম বলা যায়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে ডাটাবেসকে ডিজাইন, ডাটার প্রবাহ কন্ট্রোল, ডাটাবেস সিস্টেমকে পরিচালনা ইত্যাদি কার্যক্রমের দায়িত্ব পালন করে থাকে, সেই ব্যক্তিকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। সে হচ্ছে প্রধান। তাহলে এদের কাজ কি? স্কিমা ডেফিনিশন করা, তারপর স্কিমা এবং ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন করা, স্টোরেজ স্ট্রাকচার এবং অ্যাক্সেস মেথড ডেফিনিশন করা, ডাটা প্রবেশের কর্তৃত্বের জন্য অনুমতি প্রদান করা, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট স্পেসিফিকেশন করা, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এগুলো আপনারা পড়বেন, এখানে অনেক কিছু লিখছে। ডাটাবেস সিস্টেমের ফাংশনাল কম্পোনেন্টস। একটি ডাটাবেস সিস্টেম কে কতগুলো মডিউলে বিভক্ত করা যায় যারা সামগ্রিক সিস্টেম এর মধ্যে তাদের দায়িত্ব পালন করে। কম্পিউটারে মূলত কোনো অপারেটিং সিস্টেম ডাটাবেস সিস্টেমের মৌলিক সেবা প্রদান করে, কিন্তু এই মৌলিক সেবা এর উপর ভিত্তি করে ডাটাবেস সিস্টেমটি নির্মিত হয়। এই জন্য অবশ্যই ডাটাবেস সিস্টেমকে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারফেস করতে হবে। নিম্নে একটি ডাটাবেস সিস্টেমের ফাংশনাল উপাদান গুলোর নাম ও পরস্পরের সাথে সংযোগ একটি চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে প্রধান 3টি ভাগে ভাগ করা হয়েছে ফাংশনাল কম্পোনেন্ট গুলা: কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট, স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্ট,
ডিস্ক স্টোরেজ, এই তিনটা অংশ ভাগ করছে। এটা হচ্ছে ইউজার্স, নেম ইউজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সার্ভিস। একটু আগে এগুলো পড়ছি কয় ধরনের ইউজার হতে পারে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো ডাটাবেস এখন নেম ইউজাররা অ্যাপ্লিকেশন ইন্টারফেস থাকবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার থাকবে, সার্ভিস ইউজাররা কোয়েরিতে থাকবে, আর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেস স্কিমাতে থাকবে। অ্যাপ্লিকেশন ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অবজেক্ট মোড, এগুলা একটা পুরোটাই ফ্লো চার্টের মতো বলতে গেলে, কোনটা কার সাথে কানেক্টেড এটা বোঝাচ্ছে। এটা পুরোটা একটা সামগ্রিক সিস্টেম স্ট্রাকচার। এই অংশটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই এতটুকু অংশটা এখান থেকে এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে ডিস্ক স্টোরেজ, আমার ডিস্কে কতগুলো ডাটা সংরক্ষিত হচ্ছে, ডাটা ফাইল, ইন্ডেক্স, সফিস্টিকেটেড স্ট্যাটিক্যাল ডাটা, তারপর ডাটা ডিকশনারি। এটা হচ্ছে ডিস্ক স্টোরেজ। আচ্ছা, নিম্নে এদের প্রধান প্রধান কম্পোনেন্ট গুলো বর্ণনা দেওয়া হলো। কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট, কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট এখানে দেখলাম এইটা কোয়েরি। এটি ডিএমএল কম্পাইলার, কোয়েরি প্রসেসর কম্পোনেন্টের মধ্যে কতগুলো অংশ আছে, ডিএমএল কম্পাইলার, এমবেডেড ডিএমপি প্রি কম্পাইলার, তারপর ডিডিএল ইন্টারপ্রিটার, তারপর কোয়েরি ইভ্যালুয়েশন। তো ডিএমএল কম্পাইলার এটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ এর ডিএমএল স্টেটমেন্ট গুলোকে নিচু স্তরে ইনস্ট্রাকশন এ অনুবাদ করে, ফলে কোয়েরি ইভ্যালুয়েশন ইঞ্জিন ইনস্ট্রাকশন গুলোকে বুঝতে পারে। মানে এক ধরনের কম্পাইলার বলতে গেলে, আমরা মানুষের ল্যাঙ্গুয়েজ যেগুলো সেগুলো কোয়েরি কম্পাইলার ডিএমএল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে এক ধরনের। এমবেডেড ডিএমএল প্রি কম্পাইলার এটি হোস্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা রচিত অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই এমবেডেড ডিএমএল এর স্টেটমেন্ট গুলোকে স্বাভাবিক প্রসিডিউর কলস এ রূপান্তর করে। এজন্য প্রি কম্পাইলারকে অবশ্যই ডিএমএল কম্পাইলার এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তবে এরকম আরো আছে, খতে আছে স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট, সেটা স্টোরেজ ম্যানেজ করে, ট্রানজেকশন ম্যানেজার, ফাইল ম্যানেজার, বাফার ম্যানেজার। তারপর হচ্ছে ডিস্ক স্টোরেজ, ডিস্ক স্টোরেজ কি করে, ডাটা ফাইল, ডাটা ডিকশনারি, ইন্ডেক্স, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এগুলো এখানে দেখলাম, ডাটা ফাইল, ইন্ডেক্স, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ডাটা ডিকশনারি, এগুলো এখানে বর্ণনা করছে। এটি নিজেই ডাটাবেস স্টোর করে, কোনটা, ডাটা ফাইল। আর ডাটাবেস ডিকশনারি একটু আগে পড়ছিলাম, ডাটা ডিকশনারি কি, ডিডিএস স্টেটমেন্ট গুলো কম্পাইল করলে একটি সেট টেবিল পাওয়া যায়, যাদেরকে একটি বিশেষ ফাইলে জমা করা হয়। এই ফাইলকে ডাটা ডিকশনারি বলে। এটি মেটাডাটা অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটা দ্বারা গঠিত। ইন্ডেক্স এটি ডাটাবেসের ডাটা আইটেম, এর কোনো একটি নির্দিষ্ট ভ্যালুকে হোল্ড করে, ডাটাকে ফাস্ট অ্যাক্সেস নিশ্চিত করে। স্ট্যাটিস্টিক্যাল ডাটা কি, এটি ডাটাবেসের ডাটা সম্বন্ধে স্ট্যাটিস্টিক্যাল তথ্য ধারণ করে। কোয়েরি প্রসেসরের তথ্য ব্যবহার করে দ্রুত কোয়েরি নির্বাহ করে থাকে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটার অংশ। আচ্ছা, আমরা অনুশীলনে আসলাম। অতি সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, যেটা বলছি কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 20 ধরনের যে ল্যাঙ্গুয়েজ সরবরাহ করে থাকে তাকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। ডাটাবেস ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ পড়লাম, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, তারপর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এই দুইটা। আবার ডিএমএল কে দুই ভাগ বিভক্ত করে, নন প্রসিডিউরাল, প্রসিডিউরাল। ডাটা ডিকশনারি বলতে কি বোঝায় পড়লাম একটু আগে, ডিএমএল, ডিডিএল, এগুলার প্রকারভেদ, অবজেক্ট কি, প্রসিডিউরাল কি, এরকম। রিলেশন ডাটা ব্যবহারের সুবিধা কি, অসুবিধা কি, ডাটাবেস ম্যানেজের কাজ কি, ফাইল ম্যানেজারের সাথে পারস্পরিক ক্রিয়াকরণ, ইন্টিগ্রিটি ইনফোর্সমেন্ট, সিকিউরিটি ইনফোর্সমেন্ট, ব্যাকআপ ও রিকভারি, কনফারেন্স কনকারেন্সি কন্ট্রোল, এরকম। আচ্ছা, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কি, ডিডিএল ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটার প্রয়োজনীয়তা কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ডাটা ডেফিনিশনের যথেষ্ট অবদান রয়েছে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে ডাটা ডিকশনারি তৈরি করা হয়ে থাকে। ডিভাইসে ব্যবহৃত ডাটা ডিকশনারি ল্যাঙ্গুয়েজ সিস্টেম গুলোকে কম্পাইল করার পর তাদের ফলাফল একটি সেট অফ টেবিল এ পরিণত হয়ে ডাটা ডিকশনারি নামক ফাইলে জমা হয়।
ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ সাহায্যে ব্যবহারকারীর নিকট হতে ডাটাবেস স্কিমা এর জটিল অংশের বিবরণ লুকিয়ে রাখা হয়। তাছাড়া ডাটা স্টোরেজ ও ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ নামক এটি একটি বিশেষ ধরনের ডিডিএল ব্যবহার করে অ্যাক্সেস ডেফিনিশন দ্বারা ডাটাবেসের স্টোরেজ স্ট্রাকচার এবং ডাটা অ্যাক্সেস পদ্ধতি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়। এসব কারণে ডাটাবেস ডিডিএল ল্যাঙ্গুয়েজ প্রয়োজনীয় রয়েছে। ডিএমএল এর মৌলিক অপারেশনগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক অপারেশন। ডাটাবেজে জমাকৃত তথ্য পুনরুদ্ধার করা, ডাটাবেজে নতুন ডাটা প্রবেশ করানো, এগুলো তারপর এগুলো বাংলা লিখছে, একটু আগে আমরা পড়ছিলাম রিট্রিভ, ইনসার্ট, ডিলিট, মডিফিকেশন। আচ্ছা, এই দুইটার পার্থক্য আসতে পারে ডিএমএল এবং ডিডিএল এর, সরি, প্রসিডিউরাল ডিএমএল আর নন প্রসিডিউরাল ডিএমএল। এটা ডিএমএল এর অংশ, প্রকারভেদ। এই প্রকার ডিএমএল এ কি ধরনের ডাটা কোথা থেকে ও কিভাবে ডাটাবেজ জমা হবে ব্যবহারকারীকে তা উল্লেখ করতে হয়। আর নন প্রসিডিউরাল হচ্ছে এই প্রকার ডিএমএল এ কি ধরনের ডাটাবেজ জমা হবে ব্যবহারকারীকে শুধুমাত্র তা উল্লেখ করতে হয়। এটি শিক্ষা করা কঠিন, এটি শিক্ষা করা তুলনামূলকভাবে সহজ। তাও ডাটা ডিকশনারি প্রয়োজনীয়তা লেখো, প্রয়োজনীয়তা আসতে পারে। তাও ডিডিএল এবং ডিএমএল এর পার্থক্য আছে। পূর্ণরূপ লিখবেন। মূল কাঠামো ডাটাবেস স্কিমাকে বর্ণনা বা ডিজাইন করার জন্য ব্যবহৃত হয়, আর ডাটাবেসে কোয়েরি বা আপডেট অপারেশন সম্পন্ন করার জন্য এটি ব্যবহৃত হয়। এটা ডাটাবেস স্কিমা বর্ণনা করার জন্য, আর এটা কোয়েরি বা আপডেট অপারেশন সম্পন্ন করার জন্য। দুইটাই এই জায়গায় দুটোটার পার্থক্য। এটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ আর এটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কারণ পূর্ণরূপের মধ্যে লেখছে ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ আর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তার রচনামূলক প্রশ্ন, ডাটাবেজ ম্যানেজারের কাজ বর্ণনা করো। তার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের বা প্রশাসকের কাজ বর্ণনা করা। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কি কি কাজ একটু আগে দেখছিলাম, ওগুলা কতগুলা কাজ আছে ওগুলা বর্ণনা করতে বলছে। ফাংশনাল কম্পোনেন্টস চিত্র সহ বর্ণনা করো ইত্যাদি। আচ্ছা, এরপর আসি ডাটা মডেল। ডাটা মডেল হলো ডাটাবেজের ভিত্তি। এই অধ্যায়ে এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এন্টিটি, আচ্ছা, এন্টিটি রিলেশনাল ডাটা মডেল হলো কতগুলো অবজেক্ট এর সমষ্টি এবং এদের মধ্যে সম্পর্ক দ্বারা গঠিত একটি ডাটা মডেল। এক্ষেত্রে অবজেক্টগুলোকে বলা হয় এন্টিটি। ডাটা মডেলকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সবচেয়ে সরল মডেল হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এছাড়াও এই অধ্যায়ে এন্টিটি রিলেশনশিপ সেট ইত্যাদি আলোকপাত করা আছে। আচ্ছা, এন্টিটি সেট এবং ডাটা মডেলের সংজ্ঞা। এন্টিটি কি? এন্টিটি হলো এমন কতগুলো অবজেক্ট যাদের অস্তিত্ব আছে এবং যাদের একটিকে অপরটি হতে পৃথক করা যায়। এটি ডাটা মডেলিং ক্লাসে ব্যবহৃত মৌলিক একক। যেহেতু অস্তিত্ব আছে এমন সব অবজেক্টকে এন্টিটি বলে, সেহেতু বিল্ডিং, চেয়ার, লেনদেন, এমপ্লয়ি ইত্যাদি সবাই হচ্ছে এন্টিটি। এন্টিটি বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য হয়ে থাকে, আর কয়েকটি বৈশিষ্ট্যের সমন্বয়ে কোনো একটি এন্টিটিকে এককভাবে শনাক্ত করা যায়। যেমন একজন কর্মচারী এমপ্লয়ি নং নামক বৈশিষ্ট্য থাকতে পারে, যার মান দিয়ে এমপ্লয়িকে এককভাবে শনাক্ত করা যায়। এমপ্লয়ি নং এত দিয়ে একজন নির্দিষ্ট এমপ্লয়িকে এককভাবে শনাক্ত করা হয়েছে, এটাই হচ্ছে এন্টিটি। তারপর এন্টিটি সেট কি? এন্টিটি সেট হলো একই রকম কতগুলো অবজেক্টের একটি গ্রুপ যারা একই ধরনের প্রপার্টি বা অ্যাট্রিবিউট শেয়ার করে থাকে। একে এন্টিটি টাইপও বলা হয়। ট্রানজ্যাকশন, জব পজিশন, কোর্স, এমপ্লয়িজ, ইনভেন্টরিজ অফ র অ্যান্ড ফিনিশ প্রোডাক্টস ইত্যাদি সবই এন্টিটি সেটের উদাহরণ। যেমন একটি কোম্পানির এমপ্লয়ি হচ্ছে একটি এন্টিটি সেট, যেখানে একাধিক কর্মকর্তা-কর্মচারী হিসেবে নির্বাচিত হয়। এক্ষেত্রে একজন কর্মকর্তা-কর্মচারী বা এমপ্লয়ি হচ্ছে একটি এন্টিটি এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটি অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ। এদের সমন্বয় হচ্ছে এন্টিটি সেট। একইভাবে ওই কোম্পানি বা কোনো কোম্পানির বিভাগসমূহের একটি সেটকে ডিপার্টমেন্ট নামক এন্টিটি সেট হিসেবে বিবেচনা করা যায়। একটি এন্টিটি একাধিক অ্যাট্রিবিউট বা একাধিক বৈশিষ্ট্যের
বা অ্যাক্সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে উপস্থিত বা প্রকাশিত হতে পারে। যেমন যদি এমপ্লয়ি একটি এন্টিটি সেট হয় এবং একজন কর্মচারী কর্মকর্তা একটি এন্টিটি হয়, তবে এমপ্লয়ি নং, এমপ্লয়ি নেম, জব, অ্যাড্রেস ইত্যাদি একটি অ্যাট্রিবিউট। নিচে এমপ্লয়ি ও ডিপার্টমেন্ট নামে দুটি এন্টিটি দেখানো হয়েছে। এখানে এরা হচ্ছে এন্টিটি আর ডিপার্টমেন্ট। আচ্ছা, এমপ্লয়ি ও ডিপার্টমেন্টের এন্টিটি, এটা হচ্ছে এমপ্লয়ির এন্টিটি সেট আর এটা হচ্ছে ডিপার্টমেন্টের এন্টিটি সেট। এভাবে আমরা আলাদা করে থাকি। এমপ্লয়িতে ই নেম, ডিস্ট্রিক্ট, সিটি, আর এই এন্টিটি সেটে হচ্ছে যে ডিপার্টমেন্ট নং, টোটাল স্যালারি, এক একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, ডাটা মডেল। আচ্ছা, অ্যাট্রিবিউট এন্টিটি এগুলো মানে ডাটা স্ট্রাকচারও পড়ছিলাম আমরা, এই জন্য চেঞ্জ লাগছে। ডাটা মডেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডাটা মডেল হলো একটি অ্যাবস্ট্রাক্ট মডেল যা ডাটাকে উপস্থাপন ও অ্যাক্সেসে বর্ণনা করে থাকে। ডাটা এলিমেন্ট এবং ডাটা এলিমেন্টের মধ্যে রিলেশনশিপ স্থাপনে ডাটা মডেল ডিফাইন করে থাকে। আচ্ছা, ডাটা মডেল মতো ডাটা স্ট্রাকচারের মূল ভিত্তি, অর্থাৎ ডাটাবেজ ডিজাইনিং স্ট্রাকচারে হচ্ছে ডাটা মডেলের ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ লেভেলের ডাটাবেজ ডিজাইন সমূহের সংক্রান্ত বর্ণনাকে ডাটা মডেল অনুমোদন বর্ণনা করে থাকে। তাহলে ডাটার গঠন, ডাটা বর্ণনা, ডাটা রিলেশনশিপ, ডাটার বাধ্যবাধকতা বা ডাটার সত্তার ও ইত্যাদি বর্ণনা করার জন্য কতগুলো কনসেপচুয়াল টুলস এর সমষ্টি বা সংগ্রহকে ডাটা মডেল বলে। ডাটা মডেল কাকে বলে বললে এটা লিখবে। ইআর ডায়াগ্রামের প্রতীক। ইআর ডায়াগ্রাম ডাটাবেস এর সর্বাধিক লজিক্যাল স্ট্রাকচারকে কতগুলো গ্রাফিক্যাল সিম্বলের সাহায্যে তৈরি একটি এন্টিটি রিলেশনশিপ বা ইআর ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করা যায়। এই নিম্নে ইআর ডায়াগ্রামে ব্যবহৃত বিভিন্ন সিম্বল বর্ণনা করা হয়েছে। আমরা যেমন সি প্রোগ্রামিং এ অ্যালগরিদম ও ফ্লোচার্ট যেমন বললাম, ফ্লোচার্ট এটা হচ্ছে অ্যালগরিদম একটা চিত্রভিত্তিক রূপ, তেমনই ইয়ার ডায়াগ্রাম হচ্ছে ডাটা বেজের একটি চিত্রভিত্তিক রূপ। তাহলে এখানে আয়তক্ষেত্র কি বোঝাচ্ছে? স্ট্রং এন্টিটি সেট কে প্রকাশ করার জন্য এই আয়তক্ষেত্র সিম্বলটি ব্যবহার করা হয়। তারপর উপবৃত্তকে আমরা ফ্লোচার্টে উপবৃত্ত ইউজ করে হচ্ছে শুরু এবং শেষ বোঝাতে, আর এখানে কি বোঝাচ্ছে? এন্টিটি সেট এর অ্যাট্রিবিউট কে প্রকাশ করার জন্য এই উপবৃত্ত সিম্বলটি ব্যবহার করা হয় এন্টিটি সেট এর অ্যাট্রিবিউট কে প্রকাশ করার জন্য। এখানে এটা উদাহরণ উপরে দিয়েছে বলতে গেলে, এটা হচ্ছে কি এন্টিটি সেট প্রকাশ করার জন্য। এমপ্লয়ি একটা হচ্ছে এন্টিটি সেট, আর এন্টিটি সেটের এক একটা অ্যাট্রিবিউট কে আমরা প্রকাশ করতেছি উপবৃত্ত চিহ্নের মাধ্যমে। এখানে উদাহরণটা উপরে দিয়েছে। আচ্ছা, ডায়মন্ড কি? রিলেশনশিপ সেট কে প্রকাশ করার জন্য এই ডায়মন্ড সিম্বল ব্যবহার করা হয়। আর লাইন, এখানে এই লাইন গুলো সংযুক্ত করার জন্য। আচ্ছা, তারপর লাইন আবার দুই ভাগে বিভক্ত, প্রত্যক্ষ লাইন, পরোক্ষ লাইন। তারপর ডাবল আয়তক্ষেত্র আছে। ডাবল আয়তক্ষেত্র মানে কি? উইক এন্টিটি সেট কে প্রকাশ করার জন্য ডাবল আয়তক্ষেত্র বলে। উইক এন্টিটি মানে দুর্বল এন্টিটি। তার ডাবল ডায়মন্ড কি? এন্টিটি সেট এর সাথে রিলেশনশিপ সেট কে প্রকাশ করার জন্য এই ডাবল ডায়মন্ড সিম্বল ব্যবহার করে। এখানে উদাহরণ দিছে। আচ্ছা, ডাবল উপবৃত্ত কি? একাধিক ভ্যালু সম্পন্ন অ্যাট্রিবিউট কে প্রকাশ করার জন্য এই ডাবল উপবৃত্ত সিম্বলটি ব্যবহৃত হয়। এগুলো এক একটা সিম্বল গুলো ভালো করে পড়বেন, কারণ এগুলা বর্ণনা আসতে পারে। মানে আহ ইয়া ইয়ার ডায়াগ্রামের প্রতীকগুলো বর্ণনা করো, এরকম আসতে পারে। তারপর ডাবল লাইন কি বোঝায়? কোন রিলেশনশিপের টোটাল পার্টিসিপেশন প্রকাশ করার জন্য ডাবল লাইন ব্যবহৃত হয়। উইক এন্টিটি সেটের ডিসক্রিমিনেটিং ডিসক্রিমিনেটিং অ্যাট্রিবিউটকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। তারপর মেনি টু মেনি রিলেশনশিপ। তারপর এখানে কি আরো আছে তো, হ্যাঁ, ড্যাশ উপবৃত্তি। আচ্ছা, ড্যাশ উপবৃত্তি ডিরাইভড অ্যাট্রিবিউট কে প্রকাশ করার জন্য এই ড্যাশ উপবৃত্তি ব্যবহৃত হয়। তা প্রাইমারি কি একটু আগে আমরা চ্যাপ্টার 1 নাকি 2 তে পড়ছিলাম। ওই প্রাইমারি কি ফরেন কি বুঝাচ্ছি, এই প্রাইমারি কি বোঝানোর জন্য, উপস্থাপন করার জন্য এইভাবে দেখানো হয়।
তারপর রিলেশনশিপ, সেট এ এন্টিটি, সেট এ টোটাল পার্টিসিপেশন। রিলেশনশিপ এন্ড টোটাল পার্টিসিপেশন উপস্থাপন করার জন্য এটা ব্যবহার করা হয়। মেনি টু মেনি রিলেশনশিপ, এগুলা প্র্যাকটিক্যাল সময় বোঝাবে। মেনি টু মেনি, তারপর হচ্ছে মেনি টু ওয়ান, দ্য ওয়ান টু ওয়ান, এগুলা হচ্ছে কতগুলো সিম্বল। তারপর রোল ইন্ডিকেটর, এন্টিটি সেটের কোনো একটি এন্টিটির রোল নির্দেশ করার জন্য এই সিম্বলটি ব্যবহৃত হয়। এখানে আর কতগুলো সিম্বল আছে, টোটাল জেনারেশন, আইএসএ, স্পেশালাইজ জেনারেশন ইত্যাদি। ডিসজয়েন্ট জেনারেলাইজেশন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিছে এগুলার। এটা কাস্টমার একটা হচ্ছে এন্টিটি সেট, আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কাস্টমার নেম, তারপর হচ্ছে দেখতেছেন আপনারা? আচ্ছা, তারপর বিভিন্ন ম্যাপিং কনস্ট্রেন্টের জন্য ইয়ার ডায়াগ্রাম ফর ডিফারেন্ট ম্যাপিং কনস্ট্রেন্ট। আচ্ছা, এখানে অনেকগুলা ওই যেগুলো আমরা পড়ছি মেনি টু মেনি, ওয়ান টু মেনি, এগুলো আছে বিভিন্ন ম্যাপিং কনস্ট্রেন্টের ইয়ার ডায়াগ্রাম। এটা একটু বিস্তারিত বুঝাইতে হবে। আজকে আপাতত এতটুকুই থাক, আপনারা সিম্বল পর্যন্ত ভালো করে পড়বেন, এগুলো একবার চোখ বলে বুঝবেন। ঠিক আছে, আজকে এতটুকু। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।